হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য ইকোনমিক্স থেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে টার্গেট 500+ এমসিকিউ নিয়ে আমি প্রেজেন্ট হব। তো জানি না এই ভিডিওটা কয়দিনে বা এই যে প্লেলিস্টটা আমি তৈরি করেছি, যে দেখবে যে প্লেলিস্টে লেখা আছে টার্গেট 500+ মার্ক 1 ইকোনমিক্স, ঠিক আছে। তো ওইখানে আমি 500+ এমসিকিউ দিব, তোমাদের সাথে শেয়ার করব। সেই এমসিকিউগুলোই তোমরা পাবে, মানে এক কথা উত্তরগুলো পাবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এক্সট্রা কোনো এক কথা উত্তর পাবে না, শুধুমাত্র 500 গুরুত্বপূর্ণ ইকোনমিক্সের প্রশ্ন পাবে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সবার কাছে শেয়ার করবে, এবং প্রত্যেকটা ভিডিওর পিছনে আমি 100 ভিউজ পাবো, তখন অবশ্যই আমি তোমাদেরকে এই যে ভিডিওর যে বা এই যে পিডিএফটা পাবে, ধরো এখানে কয়টুকু আছে, এখানে আছে টোটাল 13টি প্রশ্ন আছে। এই 13টি প্রশ্নর পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, গ্রুপে দিয়ে দিব। তো অবশ্যই সবার আগে আমাকে 100 ভিউজ নিয়ে আসতে হবে, ওকে। তো টার্গেট শুধু আমি রাখলাম 100 ভিউজ। তো প্রথম প্রশ্ন, আরবিআই স্থাপিত হয় কবে? 1935 সালে। খুবই অল্প সময় তোমাদের কাছ থেকে নেব, 3 থেকে 5 মিনিট নেব। তো ওই 3 থেকে 5 মিনিটের মধ্যে তোমরা যেই 13টা প্রশ্ন শিখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখবে, ঠিক আছে। তো আশা করব সবাই দেখবে। আরবিআই স্থাপিত হয় 1935 সালে। কবে? 1935 সালে। এসবিআই একটি বাণিজ্যিক ব্যাংক। আমরা সবসময় রাখবো এখন যে এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি বাণিজ্যিক ব্যাংক। তো এই ছোটো ছোটো পার্টগুলো আমাদের মনে রাখতে হবে যে এসবিআই কি একটি বাণিজ্যিক ব্যাংক। সাধারণ মূল্য স্তরের গতি আর টাকা মূল্যের গতি সর্বদাই বিপরীতমুখী হয়। মানে সাধারণত যে মূল্যস্তর থাকে তার যে একটা গতি আর টাকা মূল্যের গতি সর্বদাই কি বিপরীতমুখী হয়। ভারতের নোট ইস্যু কে করে? আরবিআই, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতের নোট কে ইস্যু করে? আরবিআই করে, ঠিক আছে। তো অর্থের যে এই কাজগুলো আছে, 4টা কাজ অবশ্যই ভালো করে শিখে রাখবে। আর হলো সিকোয়েন্সটা মনে রাখবে, ঠিক আছে। বিনিময় মাধ্যম, মানে বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, দেনা পাওনার মানদণ্ড, সঞ্চয়ের ভাণ্ডার। কি কি? বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, দেনা পাওনার মানদণ্ড, সঞ্চয়ের ভাণ্ডার। আবার বলছি, বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, দেনা পাওনার মানদণ্ড, সঞ্চয়ের ভাণ্ডার। এটা হলো অর্থের কাজ, ঠিক আছে। 2000 টাকার নোট ছিল কি টোকেন মানি বা অর্থ? অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2000 টাকার নোট ছিল টোকেন মানি বা অর্থ। আরবিআই নোট ছাপানোর ক্ষমতা অধিকারী, মানে নোট ছাপানোর ক্ষমতা কাদের আছে? একমাত্র আরবিআই কাছে আছে। অর্থের পরিমাণ তথ্যের প্রবক্তা কে? অর্থের পরিমাণ তথ্যের প্রবক্তা হলেন মার্কিন অর্থনীতিবিদ আরভিন ফিশার। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম 2 থেকে 3টা প্রশ্ন হতে পারে। আরভিন ফিশার কে ছিলেন? মার্কিন অর্থনীতিবিদ, ঠিক আছে। তো আরেকটা প্রশ্ন দেবে যে অর্থের পরিমাণ তথ্যের প্রবক্তা হলেন ড্যাশ দিল, এটা ড্যাশ আরভিন ফিশার। তখন কি লিখবো আমরা লিখবো যে মার্কিন অর্থনীতিবিদ। ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি আউট অফ সার্কুলেশন। এই যে তথ্যটা, এর প্রবক্তাকে ইংল্যান্ডের অর্থ বিষয়ক পণ্ডিত বা বিশেষজ্ঞ স্যার গ্রেশাম। তো স্যার গ্রেশাম যেটা তথ্য আবিষ্কার করেছেন তার নাম কি? ব্যাড মানি ড্রাইভস আউট গুড মানি আউট অফ সার্কুলেশন, ঠিক আছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে স্যার গ্রেশাম, ঠিক আছে, তিনি কে ছিলেন? ইংল্যান্ডের ছিলেন আদিবাসী, তিনি ইংল্যান্ডের আদিবাসী ছিলেন। তিনি একজন অর্থ বিষয়ক পণ্ডিত ছিলেন বা বিশেষজ্ঞ ছিলেন, ওকে। তারপর ক্যাশ ব্যালেন্স অ্যাপ্রোচ বা নগদ পরিমাণ তথ্যের প্রবক্তাকে? ক্যাশ ব্যালেন্স অ্যাপ্রোচ বা নগদ পরিমাণ তথ্যের প্রবক্তা হলেন অর্থনীতি আলফ্রেড মার্শাল। তো এই ক্যাশ ব্যালেন্স অ্যাপ্রোচ এটা আসতে পারে, অথবা এটা নগদ পরিমাণ তথ্যের প্রবক্তা। দুটোটা শিখে রাখবে যে ক্যাশ ব্যালেন্স অ্যাপ্রোচ বা নগদ পরিমাণ তথ্যের প্রবক্তাকে? অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল। লিকুইড অ্যাসেট বা তরল সম্পদ কাকে বলা হয়? একমাত্র কি আছে? সোনাকে আমরা তরল সম্পদ বলতে পারি, কারণ এটাকে গলিয়ে বিভিন্ন রূপ দেওয়া হয়, তার জন্য সোনাকে আমরা তরল সম্পদ বলে থাকি।
ঋণ সৃজন করে কে? ঋণ সৃজন করে কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক। ঋণ কে দেয়? কমার্শিয়াল ব্যাংক দেয় বা বাণিজ্যিক ব্যাংক দেয়। ভারতবর্ষে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা কত? 27টি। ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা কত? 27টি। তো আজকে তোমাদের কাছ থেকে আমি একটা প্রশ্নের উত্তর আশা করব, তো সেই প্রশ্নটা ভালো করে শুনে নাও। তো অবশ্যই মানে যারা যারা ভিডিও প্রথম থেকে লাস্ট দেখবে তারাই কিন্তু এই প্রশ্নটা পাবে, এবং উত্তরটা তোমরা আমাকে হয় কমেন্ট বক্সে নয় হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে, ঠিক আছে? তো আমাদের যে মানে প্রাচীন ভারতের ইতিহাসে উপাদান আছে, ওইখানে কিন্তু ধর্মগ্রন্থ আছে, ঠিক আছে? সেই ধর্মগ্রন্থের মধ্যে বৌদ্ধ সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য কী কী ছিল? বৌদ্ধ সাহিত্যের মধ্যে উল্লেখযোগ্য কী কী ছিল প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান থেকে, ঠিক আছে? প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান থেকে বৌদ্ধ সাহিত্যের মধ্যে কি ইম্পর্টেন্ট ছিল? কোন সাহিত্যগুলা বৌদ্ধ সাহিত্যের মধ্যে কোন জিনিসগুলা ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? প্রশ্নটা বোঝা গেছো? আমাকে অবশ্যই উত্তরটা লিখে দেবে, হয় কমেন্ট বক্সে নয় গ্রুপে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পার্ট 2 জন্য সবাই ওয়েট করো। ধন্যবাদ সবাইকে।